কেমন আছেন সবাই? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি ম্যাম, শেয়ার হয়েছে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলে দিই। আমাদের রেগুলেশন স্টাডিতে যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ঠিক আছে? আশা করি আমরা মোটামুটি রেগুলেশন স্টাডি সম্পর্কে জেনে শুনে তারপরেই জয়েন করছি আজকের ক্লাসে। তারপর আপনাদের সুবিধার্থে বলে দেওয়া হবে যে এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস সাজানো হয়েছে একদম সহজ সুন্দর ব্যাখ্যা দিয়ে, যাতে করে আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল যে লাইফ সেই লাইফেও আপনারা ল সম্বন্ধে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা জানতে পারেন, এবং আপনাদের যে আপনার একাডেমিক যে পড়াশোনা সেই একাডেমিক পড়াশোনাটাও যাতে সহজ সুন্দরভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। এখানে আপনারা গাইডলাইন পাবেন, প্রত্যেকটা টিচারের গাইডলাইন পাবেন সহজভাবে। আপনাদেরকে প্রত্যেকটা টিচার তার যে সাবজেক্টগুলো সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও পাবেন গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, সেই সাজেশনের আদলে আপনারা নোটসও পাবেন, অর্থাৎ পিডিএফও পাবেন আপনারা আমাদের এখান থেকে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে কমপ্লিট একটা কোর্স প্ল্যান আমাদের এখানে আপনারা পাবেন, যেটা নাকি খুবই কম খরচে আপনারা নিতে পারবেন। বুঝতে পারছেন? সো এই জায়গায় যারা আসছেন আজকে তারা মানে একটা দুটো ক্লাস করলে বুঝতে পারবেন যে অন্যান্য যে কোচিং সেন্টারগুলো আছে সেখান থেকে আমাদের এটা কতটা বেটার, এবং আমাদের এটা হচ্ছে মানুষের মানে সেবা করার জন্যই মূলত তৈরি করা হয়েছে। বুঝছেন? অর্থাৎ এই জায়গায় আমরা ওই আপনারা যাতে শিখতে পারেন কিছু, হ্যাঁ, ল সম্বন্ধে যাতে আপনারা জানতে পারেন সেটার জন্যই আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস সাজিয়েছি। তো আমি হচ্ছে অ্যাডভোকেট জয়া আক্তার, ঢাকা জজ কোর্ট বাংলাদেশ। আমার মতো অনেক লয়াররা এখানে আছেন, বিজ্ঞ আইনজীবী, যারা আপনাদের ক্লাসগুলো রেগুলার নিবে, এবং প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে, যাতে করে স্ক্রিন রেকর্ড, এবং তার চেয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আপনার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন। ঠিক আছে? মনে করেন কোনো ক্লাস যদি আপনার মিস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই মিস হওয়া যে ক্লাসগুলো, সেই মিস হওয়া ক্লাসগুলো আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো এখানে একটা সুবিধা পাচ্ছে। এছাড়াও আপনারা পাবেন সাপোর্টের একটা বিষয়, যেখানে মনে করেন ক্লাসগুলো আপনাদের রিভিশন ক্লাস নেওয়া হবে। কোনো জিনিস যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে সরাসরি মেন্টর থেকে প্রশ্ন করে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিতে পারবেন খুব সহজে। তো বুঝতেই পারতেছেন সব দিক দিয়ে আপনারা সুবিধা পাবেন আমাদের এখান থেকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকে শুরু করি। তার আগে একটু ছোট্ট করে জানতে চাবো এখানে কে কোন ল কলেজ থেকে আছেন। অনেকেই আমি দেখতে পাচ্ছি, ছোট্ট করে যদি একটু বলতেন কে কোন ল কলেজ থেকে আছেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম, আমি শরীফ হোসেন, আমি নরসিংদী ল কলেজ। আচ্ছা, এরপর বাকি সবাই বলেন। জি আসসালামু আলাইকুম, আমি হচ্ছে সিলেট ল কলেজ। আচ্ছা, তারপর আর কে আছেন? আর কে আছেন বলেন। আসসালামু আলাইকুম, আমি নওগাঁ ল কলেজ থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে। এরপর তারপর মোটামুটি আচ্ছা, দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আমরা এখানে অ্যাড হয়েছি, তাই না? এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সার্থকতা, যে আমাদের এখানে আপনার 64টা জেলা থেকেই মনে করেন যেসব জায়গায় ল কলেজগুলো আছে সব জায়গা থেকে, এবং আমাদের এখানে সবাই জয়েন করে। আচ্ছা, তো ঠিক আছে, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো সেক্ষেত্রে আমি খুব একটা সিলেবাস নিয়ে খুব একটা আপনার কঠিন প্রশ্ন বা সাজেশন নিয়ে আমি আলাপ করব না। আমি শুধুমাত্র যেটুকু না জানলেই না সেটুকু নিয়ে একটু কথা বলি। ছোট্ট একটা বিষয় নিয়ে, ছোট্ট একটা সাবজেক্ট নিয়ে আমি স্টার্ট করবো। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। আশা করি মোটামুটি কম বেশি সবাই এই সাবজেক্টটা সম্বন্ধে আপনারা জানেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে মূলত
সিভিল মামলা যে পরিচালনা করা হয় সেই সিভিল মামলার আদ্যপান্ত এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে আছে। এখন জানতে হবে সিভিল মামলাটা কি। সিভিল মামলা হচ্ছে আপনার জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো। আচ্ছা, এখানেও একটা ছোট্ট বিষয় আছে, আপনাদের ধারণাটা ক্লিয়ার করি। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয়ই আসলে সিভিল মামলা হয় না। এখানে সিভিল মামলা বলতে পারিবারিক সংক্রান্ত অর্থাৎ ফ্যামিলি রিলেটেড যে মামলাগুলো, যেমন খোরপোশের মামলা, হ্যাঁ, তারপর হচ্ছে ডিভোর্স, তারপর বাচ্চার কাস্টডি, হ্যাঁ, এই যে বিষয়গুলো এগুলো এখানে ইনক্লুডেড হবে। অর্থাৎ সিভিল মামলা বলতে তারপর হচ্ছে ধর্মীয় সংক্রান্ত যে সকল মামলা থাকে, তারপর হচ্ছে পদের অধিকার অর্থাৎ চাকরিতে পদের অধিকার নিয়ে যদি মামলাগুলো থাকে, এই সবগুলো হচ্ছে সিভিল মামলার মধ্যে পড়ে। তো এই সিভিল মামলাটার সাথেই আপনার রিলেটেড হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এখন কথা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কি কারণে আমাদের রিলেটেড। তার কারণ হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে মূলত প্রতিকারের বিষয় বলা হয়েছে। এইখানে আপনার প্রসিডিউর বলা হয় নাই, বলা হয়েছে প্রতিকার। যেমন আপনাকে যদি কেউ জায়গা থেকে বেআইনিভাবে বেদখল করে দেয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতিকার কি, আপনার স্টেপটা কি, আপনি কোথায় যাবেন? আপনি কি স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছে যাবেন, গ্রাম্য সালিশে যাবেন, নাকি থানায় যাবেন, নাকি সরাসরি কোর্টে মামলা করবেন? কোর্টে মামলা করলে কোন কোর্টে যায় মামলা করবেন? এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে জানতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। অর্থাৎ এখানে আপনি প্রতিকার বিষয়টা জানতে পারতেছেন যে আপনার সাথে এরকম হলে আপনার কোথায় যাইতে হবে, আইন কি বলে, কোনো আইন আদৌ আছে কিনা, এগুলা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিষয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার কি বলা হচ্ছে, এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনার শুধুমাত্র বলা হয়েছে প্রতিকার সম্পর্কে, কিন্তু প্রসিডিউর সম্পর্কে যদি আমি জানতে চাই তাহলে আমাকে যাইতে হবে সিভিল মামলায়। অর্থাৎ সিপিসি নামে একটা আইন আছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, ঠিক আছে, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908। এইখানে আমাকে প্রসিডিউর বলা হয়েছে। লাইক এই যে আমি বললাম যে আমাকে যদি কেউ বেআইনিভাবে বেদখল করে তাহলে সেই ক্ষেত্রে আমি কই যাব, আমার প্রতিকার আছে, সিভিল কোর্টে যে আমি মামলা করতে পারবো। তাহলে সিভিল কোর্টে আমি কোথায় যাব, কোন কোর্টে গিয়ে আমি মামলা করব, কোন আদালতে গিয়ে আমি মামলা করব, কোন ম্যাজিস্ট্রেটের কাছে আমি গিয়ে মামলা করব, বা কোনো জজের কাছে গিয়ে মামলা করব কিনা, হ্যাঁ, বা আমার জায়গাটা যেখানে আছে, ধরেন আমার জায়গা হচ্ছে সিলেট, এখন আমি যদি ঢাকায় গিয়ে মামলা করি তাহলে তো হচ্ছে না, তাই না? তারপরে হচ্ছে মামলা করার প্রসিডিউর কি, ধরেন আপনি যখন একটা অফিসে জয়েন করেন তখন সেক্ষেত্রে আপনার কিছু প্রসিডিউর দেয়া হয়। কিরকম, আপনি প্রথমে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর তারপরে আপনার ইন্টারভিউ হয়, ইন্টারভিউ কিছু কিছু জায়গায় এক ধাপেই হয়, আবার কিছু কিছু জায়গায় 2 ধাপ 3 ধাপ এভাবে হতে থাকে। এরপর আপনাকে সিলেক্ট করা হয়, সিলেক্ট করার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনি সাইন করেন, সেই জায়গায় রুলস রেগুলেশন বলা হয়, এরপরে আপনার চাকরিটা কনফার্ম হয়। ঠিক তেমনি ভাবে আপনি মামলা করতে পারবেন, ঠিক আছে, মামলা করার প্রসিডিউরটা কি সেটা কিন্তু আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা হয়নি, সেটার জন্য আমাকে যাইতে হবে সিভিল প্রসিডিউর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 এর আন্ডারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে হচ্ছে মূলত প্রতিকার সম্পর্কে বলা হয়েছে, যে তোমার সাথে যদি এই সমস্যাটা হয় তাহলে তুমি এই প্রতিকারটা পেতে পারো। ঠিক আছে? এখন এই প্রতিকারটা বাস্তবায়ন করার জন্য আমাকে যেতে হবে সিভিল মামলায়। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? জি ম্যাম, জি বুঝতে স্যার। পারছি। ভেরি গুড। আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা ক্লিয়ার যে মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইনটা কি কারণে তৈরি হয়েছে এবং এর কার্যকারিতা কতটুকু। আচ্ছা, এখন এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনার সম্বন্ধে একটু ছোট্ট ধারণা নিই। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে 1877 সালের 1 নম্বর আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনটা কি? 1877 সালে 1 নম্বর আইন। অর্থাৎ এই আইনটা গঠন হয়েছে 1877 সালে। আচ্ছা, এখানে একটা ছোট্ট বিষয় বলি। আমরা জানি
একদম হুট করেই সবগুলো আইন গঠন হয়ে যায় না, বা সৃষ্টির আদিলগ্ন থেকেই কোনো আইন গঠিত হয়নি। ধীরে ধীরে কালক্রমে যখন যেই আইনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে তখনই সেই আইনটা গঠন হয়েছে। তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টটা আপনার কি বলা হয়েছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটা, সেটা হচ্ছে 1877 সালে গঠন করা হয়েছে। কত সালে? 1877 সালে। এটা হচ্ছে মূলত 1877 সালের 1 নাম্বার আইন। কি বললাম? 1877 সালে 1 নাম্বার। আচ্ছা, এখানেও একটা বিষয় ক্লিয়ার করি, এখানে 1 নাম্বার আইন কেন বলা হচ্ছে? আচ্ছা, এই যে 1877 সাল, এই 1877 সালে অনেকগুলো আইন গঠন করা হয়েছে। ঠিক আছে? কি বলা হয়েছে? অনেকগুলো আইন এই 1877 সালে গঠন করা হয়েছে। এই গঠনের মধ্যে থেকেই এখন সেটা হতে পারে, ধরেন 3টা 4টা 5টা 6টা 7টা আইন গঠন করা হয়েছে, তাহলে সবগুলো তো 1877 সালে গঠন হলো। তাহলে মনে করেন জরিপে, হ্যাঁ, এটা তো একটা ডকুমেন্টস রাখতে হয়, তাই না, যে কয়টা আইন এই বছরে গঠন করা হইলো। তাহলে এইটার জন্যই আইনের পরে নাম্বার দেওয়া হয়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম। সুনির্দিষ্ট প্রতিকার আইন যেহেতু ফার্স্ট গঠন করা হয়, এই জন্য এটাকে বলা হয়েছে 1877 সালের 1 নাম্বার আইন। এই 1877 সালে আরো অনেকগুলো আইন গঠন করা হয়েছে। আচ্ছা, এখন এই আইনটা প্রকাশ পাইছে কত সালে? এই আইনটা প্রকাশ পাইছে হচ্ছে 1877 সালে 7 ফেব্রুয়ারি। প্রকাশ পাইছে কবে? 1877 সালে 7 ফেব্রুয়ারি। আর কার্যকারিতা পাইছে কবে? 1877 সালের 1 মে। অর্থাৎ গঠন করা হয়েছে আপনার 1877 সালে, কিন্তু এই আইনটা, আচ্ছা, একটা আইন তো হুট করেই গঠন হয়ে যায় না, তাই না? একটা আইন হচ্ছে কালক্রমে ধীরে ধীরে গঠিত হয়। বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করা হয়, এই সমস্যার আদলে কি পাইতে পারি আমি, হ্যাঁ, কি প্রসিডিউর আমার জন্য আছে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আপনার ঠিক করতে করতে, অর্থাৎ ডকুমেন্ট বা খসড়া তৈরি করতে করতেই আপনার সময় লেগে যায় অনেক দিন। তাহলে এই খসড়াটা সর্বপ্রথম প্রকাশ পায়, অর্থাৎ পার্লামেন্টের কাছে সর্বপ্রথম এটা প্রকাশ পায় কবে? প্রকাশ পায় হচ্ছে 7 ফেব্রুয়ারি। এখন প্রকাশ পাওয়ার সাথে সাথেই তো সেটাকে আমরা আইন বলতে পারি না, তাই না? প্রকাশ পাওয়ার সাথে সাথে সেটাকে আইন বলতে পারি না, এটার কার্যকারিতা রাখতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমি যখন পার্লামেন্টের কাছে, অর্থাৎ সংসদের কাছে যখন আইনটা আমি প্রকাশ করলাম, সংসদ সদস্য তখন কি করবে? আমার আইনটাকে দেখবে ভালো করে, হ্যাঁ, ভালো করে করে দেখবে যে আসলে এই আইনে কোথায় কি মানে যা যা লেখা হয়েছে এগুলো কি আসলে জনগণের জন্য উপকৃত কিনা, বা কোনো পরিবর্তন করার দরকার আছে কিনা, বা কোনো কিছু নতুন করে যোগ করার দরকার আছে কিনা, এগুলা তারা অ্যানালাইসিস করবেন, রিভিউ করবেন। রিভিউ করার পর যদি দেখেন যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, তারপরে হচ্ছে এই আইনটাকে অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে কার্যকারিতা দিবে। তাহলে এই অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে কার্যকারিতা দিল কবে? 1877 সালের 1 মে। তাহলে দেখেন 7 ফেব্রুয়ারি প্রকাশ পাইছে আর কার্যকারিতা পাইছে মে মাসে। ক্লিয়ার? তাহলে দেখেন একটা আইন গঠন হইতে কতদিন সময় লাগে। এখানে অধ্যায় কয়টা? এখানে অধ্যায় হচ্ছে 10টা। অধ্যায় কয়টা? অধ্যায় হচ্ছে 10টা। এখানে মোট ধারা কয়টা? মোট ধারা হচ্ছে 57টা। মোট ধারা কয়টা? 57টা। তার মধ্যে 45 থেকে 51 ধারা বাতিল করে দেওয়া হয়েছে। 1973 সালে 8 নাম্বার একটা আইন গঠন হয়। এই 8 নাম্বার আইনের দ্বারা কি করা হয়েছে? এটাকে গঠন করে দেওয়া হয়েছে। কি বলি? বাতিল করে দেওয়া হয়েছে। কত? 45 থেকে 51। এই আইনে মোট ধারা কয়টা দেখলাম আমরা? 57টা। এই 57টা ধারার মধ্যে কয়টা ধারা বাতিল করা হলো? বাতিল করা হয়েছে আপনার 45 থেকে 51 পর্যন্ত। অর্থাৎ 1973 সালের 8 নম্বর আইন দ্বারা এটাকে করা হয়েছে। আচ্ছা, গেল। এরপর কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে যে আপনার এই যে বিষয়টা, অর্থাৎ আপনার 1973 সালের 8 নম্বর আইন দ্বারা যেটা আপনার বাতিল করে দেওয়া হলো, পরবর্তীতে এই আইনটাকে মূল আইন বা সাবস্টেন্টিভ ল বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, মূল আইন বা সাবস্টেন্টিভ ল জিনিসটা আসলে কি। আচ্ছা, মূল আইন বা সাবস্টেন্টিভ ল মানে হচ্ছে আপনার কি, এই যে আমি বললাম
যেই আইনের মধ্যে শুধুমাত্র প্রতিকার বিষয় উল্লেখ থাকবে, কি থাকবে? প্রতিকার বিষয়ে যেই আইনের মধ্যে উল্লেখ থাকবে সেইটা হচ্ছে আমার মূল আইন। বুঝতে পারছেন? অর্থাৎ এই জায়গায় কোনো ধরনের কোনো উল্লেখ থাকবে না, মানে প্রসিডিউর উল্লেখ থাকবে না, শুধুমাত্র আপনার কি উল্লেখ থাকবে? প্রতিকার সম্পর্কে ধারণা দেয়া থাকবে, মোট সিদ্ধান্তটা থাকবে। আচ্ছা। আর আপনার প্রসিডিউরাল ল কি? যেখানে শুধুমাত্র প্রসিডিউর সম্পর্কে বলা হয়েছে, ওখানে প্রতিকারের কথা বলা হয় নাই। যেমন আমি শুরুর দিকে বলছি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে শুধুমাত্র প্রতিকারের কথা বলা হবে, অর্থাৎ আপনি এই কাজটা করলে আপনার আপনার মানে আপনি যদি এই সমস্যায় পড়েন তাহলে আপনি এই প্রতিকারটা পেতে পারেন, কিন্তু কোথায় যাবেন, কোন কিভাবে মামলাটা স্টার্ট করবেন, এই জিনিসগুলোর জন্য আপনাকে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন হেল্প করতে পারবে না। এই জিনিসটার জন্য আপনাকে যাইতে হবে সিপিসির কাছে, অর্থাৎ সিভিল প্রসিডিউরের কাছে। তাহলে ওই জায়গায় আবার প্রতিকারের কথা বলা হয়নি, ওই জায়গায় আবার এগুলো বলা হয়নি যে আপনার এই ঘটনা ঘটছে তাহলে আপনি এই প্রতিকার পাবেন, এই সেই এগুলো বলা হয়নি। ওখানে ডিরেক্ট বলা হয়েছে যে আচ্ছা এই সমস্যা আছে তাহলে এই কোর্টে যাইতে হবে, এভাবে মামলা দায়ের করতে হবে, এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, ঠিক আছে, এইভাবে বলে দেওয়া হয়েছে। সো যেই আইনগুলোতে শুধুমাত্র প্রতিকার বিষয়ে উল্লেখ থাকবে, শাস্তি অর্থাৎ আইন সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছে, হ্যাঁ আপনার যে কাজটা, এই কাজটা সম্পর্কে ধারণা দিচ্ছে যে এই কাজটা করলে আপনার অপরাধ হচ্ছে, এই কাজটা করলে আপনার অপরাধ হচ্ছে না, এই ধরনের একটা ধারণা দিচ্ছে, ক্লারিফিকেশন দিচ্ছে, সেই ক্ষেত্রে সেইটা হচ্ছে আমার মূল আইন। আর আপনার কি বলা হচ্ছে, এই পদ্ধতিগত আইনটা কি? প্রসিডিউর, যেখানে প্রসিডিউর সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, সেইটা হচ্ছে প্রসিডিউরাল ল। অর্থাৎ কিভাবে কি করবেন আপনি, হ্যাঁ একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ মামলার শুরু থেকে নিয়ে শুরু করে মামলার রায়, আপিল, রিভিউ, রিভিশন, এভরিথিং সম্পর্কে যেখানে বলা হয়েছে সেটা হচ্ছে প্রসিডিউরাল ল। তাহলে মূল আইন এবং প্রসিডিউরাল ল এর পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে মূল আইনটা কি? মূল আইন হচ্ছে শুধুমাত্র যেখানে আইন সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছে, আপনার অপরাধ সম্পর্কে ধারণা দিচ্ছে, অপরাধের শাস্তি সম্পর্কে ধারণা দিচ্ছে, অর্থাৎ যেখানে আপনার কোনো প্রসিডিউরের কথা বলা হয়নি, শুধুমাত্র আইন আপনাকে জানাচ্ছে, ঠিক আছে, সেইটাই, সেটা হচ্ছে আমার মূল আইন। আর যেই জায়গায় আমার প্রসিডিউর সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে আমার প্রসিডিউরাল ল। তাহলে এই জন্য বলা হচ্ছে এই আইনটা একটা মূল আইন, এবং এইটার অনেকগুলো সিনোনিম আছে। ইংরেজিতে বলা হচ্ছে সাবস্টেন্টিভ ল, বাংলায় সিনোনিম হিসেবে আরো আছে মৌলিক আইন, তত্ত্বগত আইন, সবগুলোর একটাই অর্থ এটা। আচ্ছা, এখন এই যে এতক্ষণ ধরে আমি এই আইনটা সম্পর্কে আলোচনা করতেছি, এই আইনটা সর্বপ্রথম কে তৈরি করলো, কে এই আইনটাকে নিয়ে আসে, এই আইনের উদ্ভাবক বা পেটেন্ট কে, এটা আমার জানতে হবে না? জানতে হবে তো, তাই না? তাহলে তাহলে এই আইনের উদ্ভাবক কে, এটা কে, এটা বুঝতে হবে। তাহলে দেখেন এই আইনটা সর্বপ্রথম ডক্টর হোয়াইটলি স্টক্স অর্থাৎ ব্রিটিশ একজন আইন প্রণেতাবিদ ছিলেন, তিনি এই আইনটার খসড়া প্রস্তুত করেন। উনি কিন্তু এই আইনটাকে আপনার একদম ফাইনালি প্রকাশ করেন নাই, উনি এই আইনটার খসড়া প্রণয়ন করছেন, তারপরও একটা আইনের নকল করে। দেখেন দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862-49 WC এর অনুকরণ করে 1877 সালে এই আইনের খসড়া তৈরি করেন তিনি। পরবর্তীতে এটা আরো ধীরে 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 কি করছে, আপনার কত কিছু যোগ করা হয়েছে, কত কিছু বাদ দেওয়া হয়েছে, এগুলা করে করে 1877 সালের 7 ফেব্রুয়ারি এটা পার্লামেন্টে প্রকাশ করা হয়। পার্লামেন্ট সেটাকে আরো বেশি দেখে আপনার অ্যানালাইসিস করে 1877 সালের 1 মে এটাকে গ্যাজেটেড, অফিসিয়ালি গ্যাজেটেড এটাকে প্রকাশ মানে কার্যকারিতা দেয়। বুঝতে পারছেন এবার? এইটুকু বুঝতে পারছেন? জি ম্যাডাম। এই আইনটার আবার 3টা খণ্ড আছে। কয়টা খণ্ড আছে? 3টা খণ্ড আছে এই আইনটার। ফার্স্ট খণ্ড 1 থেকে 7 প্রতিকার বিষয় নয় যেগুলো সেইগুলো, প্রতিকার বিষয়ক নয় যেগুলো সেইগুলো হচ্ছে আপনার ফার্স্ট খণ্ডে আছে। অর্থাৎ এখানে আপনার প্রতিকার পাবেন না, ঠিক আছে, শুধুমাত্র আইনের ধারণা দেয়া হয়েছে, ব্যাখ্যা দেয়া হয়েছে। এইটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে প্রথম খণ্ডে বলা হয়েছে 1 থেকে 7। দ্বিতীয় খণ্ডে বলা হয়েছে 8 থেকে 44 প্রতিকারমূলক, অর্থাৎ যেগুলো প্রতিকার পাবেন আপনি সেগুলো। তৃতীয় খণ্ডে কি বলা হয়েছে 45 থেকে 57 অর্থাৎ প্রতিরোধমূলক। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা, এই আইনটা আবার সংশোধনও হয়েছে,
দেখেন আইন গঠন হয়ে গেলে সেইটাই আপনাকে মানতে হবে, হ্যাঁ মানবেন ঠিক আছে, কিন্তু তাই বলে কালক্রমে সেটা চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? কিরকম? দেখেন এই আইনটা 1877 সালে গঠন হয়েছে। এখন 1877 সালের নিয়ম কানুন, সামাজিক ব্যবস্থা সাথে বর্তমানে 2026 সাল চলে আসছে, সরি 2026 সাল কি যায় বলেন আমাকে? যায়? যায় না। তখন মানুষ ব্যাকডেটেড ছিল, এখনকার মানুষ কি ব্যাকডেটেড? এখন অনলাইনের মাধ্যমে আপনারা সবকিছু করতেছেন। আপনারা আজকে থেকে 10 বছর আগের কথাই চিন্তা করেন, কখনো ভাবছেন যে অনলাইনে আপনারা ক্লাস করতে পারবেন, না স্যার। অনলাইনে কেনাকাটা করতে পারবেন, অনলাইনে আপনারা জিডি করতে পারবেন? এভরিথিং ইজ অনলাইন। তাহলে 1877 সাল তো আরো দূরে, তাহলে তখনকার সাথে কি এখনকার তাল মিলানো যায়? যায় না। তো তারপরও আইন পুরোপুরি চেঞ্জ হয় না, পুরোপুরি একটা আইনকে বাতিল করে দেওয়া হয় না কখনো, পুরোপুরি একটা আইনকে কখনো পরিবর্তন বা চেঞ্জ করে দেওয়া হয় না। তাহলে সেই ক্ষেত্রে কি করা হয়? যুগের সাথে তাল মিলে হয়তোবা নতুন কোনো সেকশন বা ধারা যুক্ত করা হয় বা কোনো কিছুকে সংশোধন করা হয়। তো এই আইনটা সংশোধন হয় 2004 সালে। 2004 সালের 1 মে এই আইনটা সংশোধন হয় এবং এই সংশোধনীতে এখানে 21-এর ক এবং 21-এর খ দুইটা ধারাকে যুক্ত করা হয়। তবে 2004 সালের 1 মে এটা যুক্ত হইলেও এটার কার্যকারিতা পায় 2005 সালে। ওই যে একটু আমি বললাম 1877 সালের 7 ফেব্রুয়ারি প্রকাশ পাইছে, কিন্তু 1 মে কার্যকারিতা পাইছে। তার কারণ যখন 2004 সালে 1 মে নতুন দুইটা সেকশন যুক্ত করা হলো, সেটা পার্লামেন্টে সাবমিট করা হলো। পার্লামেন্ট অর্থাৎ জাতীয় সংসদ কি করলো? সংসদ সদস্যরা এটাকে আগে অ্যানালাইসিস করছেন, তাদের কাছে যখন মনে হয়েছে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, এটা যুগের সাথে যুগোপযোগী একটা সেকশন যেটা আমাদের দরকার, সেই ক্ষেত্রে 2005 সালে এটা কার্যকারিতা পাইছে, অর্থাৎ 1 বছর তারা এটা অ্যানালিসিস করছে। বুঝতে পারছেন? কারণ একটা আইন আমি গঠন করব, একটা আইন আমি অফিসিয়ালি গ্যাজেটেডের মাধ্যমে আমি প্রকাশ করে দিব, হ্যাঁ অ্যানাউন্স করে দিব, সেটাতে যদি জনগণের ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তো ক্ষতিটা আমারই, নাকি বলেন? ঠিক কিনা? জি স্যার। তাহলে এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। সুনির্দিষ্ট প্রতিকার আইন জিনিসটা কি এতটুকু আপনারা ক্লিয়ার সবাই বুঝতে পারছেন? হ্যাঁ জি ম্যাডাম, ওইখানে স্যার। একটা ম্যাডাম ওইখানে একটা বিষয় জানার ছিল আর কি। অবশ্যই অবশ্যই বলেন কি বিষয় জি জানেন? ম্যাডাম, এটা হচ্ছে যে এই দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এই যে 49 যেটা ডব্লিউসিটা আমরা কি বলবো? 49 সেকশনের অনুকরণে হ্যাঁ এটা জি 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 তৈরি করা হয়েছে। জি 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 ম্যাডাম। বুঝতে পারছেন? দ্য নিউ ইয়র্ক সিভিল কোড এটা হচ্ছে 1862 সালের একটা আইন, যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয় এবং বর্তমানে এটা নিউ ইয়র্ক সিটিতে আপনার এস্টাবলিশড আছে, ঠিক আছে? তো সেই আইনের 49 সেকশন বা আর্টিকেল, যেটাই বলেন, আর্টিকেল আলাদা সেকশন আলাদা, আমি এই মুহূর্তে আর্টিকেল বা সেকশন কিনা এটা আমি ক্লিয়ার করতে পারতেছি না, তবে এই 49 এর অনুকরণে তারা এটা গঠন করে, খসড়াটা তৈরি করে। বুঝতে পারছেন? জি স্যার জি। ওকে, আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্বন্ধে জাস্ট ধারণা দিছি। এই ধারণাটা সবাই বুঝতে পারছেন? সুনির্দিষ্ট প্রতিকার আইন জিনিসটা আসলে কি, কেন এটা ব্যবহার করা হয়, কি দরকার, সবকিছু এভরিথিং ইজ ওকে? বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। এখন আসেন আমরা একটু বেসিক বিষয়টা দেখি, মূলত এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কিভাবে আপনার কি করে থাকে। মূলত এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনার কিভাবে আপনাকে কি করে থাকে, অর্থাৎ সাহায্য করে থাকে। আদালত 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রতিকার দিতে পারে। কয়টা উপায়ে? 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকার দিতে পারে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার এবং সেটা দাবিদারকে অর্পণ দ্বারা। ঠিক আছে? ধারা 8 থেকে 12 পর্যন্ত। যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে তা করতে আদেশ প্রদান করা। ধারা 12 থেকে 30 এবং 55 ধারা। আর যা করতে সে বাধ্য না তা থেকে বিরত থাকার নির্দেশ দ্বারা। ধারা 52 থেকে ধারা 54 এবং ধারা 57।
যা করতে সে বাধ্য না তা করা থেকে বিরত থাকা। আচ্ছা বলছি, ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। ধারা 31 থেকে 43 এবং একজন রিসিভার ও তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। বুঝতে পারছেন? তাহলে আদালত কি বললাম? আদালত কয়টা উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারবে? 5টা উপায়ে, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5টা উপায়ে আদালত সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারবেন। ঠিক আছে? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, অর্থাৎ স্থাবর সম্পত্তিটাকে যখন আপনি দখল করবেন, ঠিক আছে, যদি ধরেন আপনার সম্পত্তিটা কেউ দখল করে ফেলে, বেআইনি ভাবে যদি কেউ আপনার সম্পত্তিটাকে দখল করে ফেলে, হ্যাঁ, তাহলে সেই সম্পত্তিটাকে আপনি কিভাবে পুনরুদ্ধার করবেন, এইটা। এরপরে হচ্ছে এখন পুনরুদ্ধার করার পরে দাবিদারকে এটা অর্পণ, অর্থাৎ দাবিদারকে ফিরিয়ে দেওয়া। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। এই আচ্ছা, ওকে। এরপরে কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে যে আপনার যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে তা করতে আদেশ প্রদান করা, তার মানে ধারা 12 থেকে ধারা 30 এবং 55 ধারা পর্যন্ত। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? যা করতে সে বাধ্য না বা করা থেকে বিরত রাখা। ওকে, আচ্ছা। এরপরে কি বলা হয়েছে? যা ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া, অর্থাৎ যেই কাজটা সে করতে বাধ্য, ওকে, সেই কাজটা করতে আদেশ প্রদান করা। আর যা করতে সে বাধ্য না সেটা করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা। ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। অর্থাৎ ক্ষতিপূরণের যে রায়, সেই রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় বা ঘোষণার মাধ্যমে। একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন বিষয়টা? হুম, জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, নিরোধক প্রতিকার নিয়ে একটু বলি আমরা। নিরোধক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ 5 গ এর অধীনে যে সুনির্দিষ্ট প্রতিকারটি মঞ্জুর করা হয় সেটা হলো নিরোধকমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার। নিরোধকমূলক প্রতিকার মঞ্জুর করা বা না করা আদালতের একটা বিবেচনামূলক ক্ষমতা। কি বললাম আমি? এই যে নিরোধকমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ, এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা বিষয়। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনার না সূচক একটা প্রতিকারের কথা বলেছে, অর্থাৎ যেটা করার ব্যাপারে সে বাধ্য না, সেটা করতে নিষেধ করাও কিন্তু একটা প্রতিকার। আপনাকে জোরপূর্বক কেউ একজন বাধ্য করতেছে, ঠিক আছে, করতে। এখন সেই যে জোরপূর্বক সে বাধ্য করলো, হ্যাঁ, এই আপনি এই কাজটা করতে বাধ্য না, আইনত এই কাজটা আপনার জন্য না, তাহলে আপনাকে যদি বাধ্য করে তাহলে সেক্ষেত্রে আপনি মানে আদালতের কাছ থেকে আপনি কি পাবেন না, নাকি আপনি তার কথা মতো আপনি কাজটা করবেন? বলেন, একটা অন্যায় সূচক কাজ আপনি নিশ্চয়ই করবেন না, তাই না? সো জি না স্যার। এই জন্যই বলা হয়েছে যে নিরোধকমূলক প্রতিকারও এই আইনটা আমার দিয়ে থাকে। তাহলে দেখেন, ক্ষতিপূরণ আপনি ধরেন বেআইনিভাবে আপনার সম্পত্তি যদি কেউ বেদখল করে নেয়, তাহলে সেই ক্ষেত্রে যা করতে সে বাধ্য না তা থেকে বিরত থাকার নির্দেশ দ্বারা। আর ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ রিসিভার বা তত্ত্বাবধায়ক মানেটা কি? মানেটা হচ্ছে একজন যে রিসিভার, সেই রিসিভারের যে বিষয়টা থাকবে আমার, অর্থাৎ ধরেন আপনার সম্পত্তি নিয়ে একটা বিরোধ চলতেছে, দুই পক্ষের মধ্যে একটা বিরোধ চলতেছে সম্পত্তি নিয়ে। ঠিক আছে? তাহলে এই সম্পত্তিটা দেখাশোনা করার জন্য, অর্থাৎ ভালো মতো দেখাশোনা করার জন্য একজন ব্যক্তির দরকার। তাহলে এই ব্যক্তিটাকে বলা হবে রিসিভার। তাহলে এই রিসিভারটা কে নিয়োগ করবে? এই রিসিভার না আমার পক্ষের কেউ, না আপনার পক্ষের কেউ, অর্থাৎ সে একজন কি কেয়ারটেকার, কিন্তু সে একজন রাষ্ট্রীয় কেয়ারটেকার, অর্থাৎ সরকার কর্তৃক প্রদত্ত। হ্যাঁ, আদালত তাকে নিযুক্ত করবে। বুঝতে পারছেন? আদালত তাকে রিসিভার হিসেবে নিয়োগ করবে। অ্যাজ এ রিসিভার যতদিন পর্যন্ত মামলাটা চলমান অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত সেই সম্পত্তির দেখাশোনা সে করবে, এবং সে দেখাশোনা করা অবস্থায় যদি কোনো ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে স্টেপ নিতে পারে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন কোনো প্রকার দণ্ড বা শাস্তি শান্তি প্রদান করবে না। অর্থাৎ দণ্ডমূলক আইন, আমি আগেই বলছি, সুনির্দিষ্ট প্রতিকার আইন শুধুমাত্র সিভিলের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছেন? এটা কি বললাম?
সিভিলের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতীকের আইনটা কোনো প্রকার দণ্ড বা শাস্তি প্রদান করবে না। ক্লিয়ার? অর্থাৎ এই আইনটা শুধুমাত্র আমাকে প্রতিকার প্রদান করবে, কোনো শাস্তি দিবে না। ঠিক আছে? শাস্তি হিসেবে ক্ষতিপূরণের কথা বলা আছে, কিন্তু সেইটাও যদি আমাকে পাইতে হয় আমাকে যাইতে হবে সিপিসিতে, সিভিলে। শুধুমাত্র এখানে প্রতিকারের কথা বলা হয়েছে, এখানে কোনো ধরনের দণ্ডের কথা বলা হয় না। ক্লিয়ার? এই আচ্ছা, আজকে এতটুকুই থাক, কারণ পরবর্তী যে সেকশনগুলোতে যাব এগুলো একটু বুঝার ব্যাপার আছে। আজকে প্রথম দিন এত বেশি চাপ আমি দিতে চাচ্ছি না। আমি শুধুমাত্র সুনির্দিষ্ট প্রতীকের আইন জিনিসটা কি, এটার গঠন প্রক্রিয়া, হ্যাঁ, এটা কি কাজ করে, কি কি প্রতিকার দেয়, কি কি প্রতিকার এটা দিবে না, এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করলাম। আপনাদের এর মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা টাফ বিষয়গুলোতে, যেমন সেকশন 8, 9 এগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব টাফ একটু বিষয়, তো এগুলা মানে হুট করে প্রথম দিন চাপ দিলে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। সো ওভারঅল যতটুকু বুঝালাম সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে, কোনো প্রশ্ন আছে বা বুঝতে পেরেছেন ঠিক মতো আপনারা? জি ম্যাম, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, প্রশ্ন নেই। তাহলে কি আমি ধরে নিব সবাই ঠিক মতো ক্লাসটা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে বুঝতে পারছি পারছি। স্যার। তাহলে আমি তো আপনাদেরকে ক্লাসটা করালাম, আমার এখানে আর কিছু বলার নাই এখন। তো আপনাদের যে অ্যাডমিন রায়হান, উনি আপনাদের সম্বন্ধে কিছু বলবেন।